প্রতিটি বিপ্লবের অন্তরে একটি প্রতীক থাকে। কারো কারো কাছে এটি একটি পতাকা, আবার কারো কারো কাছে এটি একটি কণ্ঠস্বর। কিন্তু ভারতে রূপান্তর এবং আত্মসংজ্ঞার গর্জনশীল দশকের সময় এটি ছিল একটি বোতল, অ্যাম্বার, ফিজি, নির্ভীক, সাহসী। এটি ছিল ক্যাম্পা কোলা। বন্ধ দরজা এবং বন্ধ অর্থনীতির যুগে জন্মগ্রহণকারী ক্যাম্পা কোলা কেবল আসেনি, এটি বিদ্রোহ এবং স্বনির্ভরতার একটি পদক্ষেপ হিসাবে দৃশ্যে বিস্ফোরিত হয়েছিল। যখন বিশ্বব্যাপী কোলার জায়ান্টরা পিছিয়ে আসে, তখন ক্যাম্পা কোলা একটি অনুকরণ হিসাবে নয়, বরং একটি আত্মবিশ্বাসী স্বদেশী প্রতিদ্বন্দ্বী হিসাবে পদক্ষেপ নেয়। এটি কেবল একটি পানীয় ছিল না, এটি একটি ঘোষণা ছিল। এটি 1 বিলিয়ন মানুষকে বলেছিল, আমরা আমাদের নিজস্ব কোলা তৈরি করতে পারি, এবং ঠিক ততটাই ভালো হবে সেটি। একসময় ক্যাম্পা কোলা কেবল একটি পানীয় ছিল না, এটি ছিল একটি মেজাজ, একটি স্মৃতি, একটি আন্দোলন। রবিবারের মধ্যাহ্ন ভোজে পরিবারগুলি এটি পান করত, কিশোর কিশোরীরা জন্মদিনের পার্টিতে এটি টোস্ট করত, এবং পুরো শহরগুলি এর অনন্য ভারতীয় মোহের শপথ করত। এবং যখনই এই স্বাদ সম্মিলিত স্মৃতিতে গেঁথে গিয়েছিল, তখনই এটি অদৃশ্য হয়ে গেল। বিশ্বব্যাপী ব্র্যান্ড এবং পরিবর্তনশীল সময়ের জোয়ারের ঢেউ গ্রাস করে এটিকে, কিন্তু কিংবদন্তিরা ম্লান হয় না, তারা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে। আবারও সত্যতা, স্বাদ এবং সাংস্কৃতিক আত্মার আকাঙ্ক্ষায় ক্যাম্পা কোলা ফিরে আসে, একটি ধ্বংসাবশেষ হিসাবে নয়, বরং পুনরুত্থান হিসাবে, আগের চেয়ে আরো সাহসী, তীক্ষ্ণ এবং সত্য। প্রতিটি বোতল খোলার সাথে সাথে আমরা কেবল একটি পানীয় অফার করছি না, আমরা একটি গল্প, আগামীকালের শক্তিতে ভরপুর স্মৃতির স্বাদ উন্মোচন করছি। ভারতে কোমল পানীয় ব্র্যান্ডটিকে ক্যাম্পা কোলা বলা হয়। 1970 এবং 1980-র দশকে ভারতের বেশিরভাগ অংশে এটি কোমল পানীয়ের বাজারে আধিপত্য বিস্তার করেছিল, যতক্ষণ না 1991 সালে পি.ভি. নরসিংহ রাও প্রশাসনের উদারীকরণ এজেন্ডা অনুসরণ করে দুটি বিদেশি কোম্পানি পেপসি এবং কোকা কোলা বাজারে প্রবেশ করে। পিওর ড্রিঙ্কস গ্রুপের প্রতিষ্ঠাতা সর্দার মোহন সিং একজন দূরদর্শী, যিনি কেবল ভারতীয় উপকূলে বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলি চালু করেননি, বরং দ্রুত পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে দেশীয় উদ্যোগের পক্ষেও এগিয়ে এসেছিলেন। 1970-এর দশকে মোহন সিং এর পিওর ড্রিঙ্কস গ্রুপ ক্যাম্পা কোলা নামে পরিচিত পানীয় তৈরি করে। 1949 সালে যখন পিওর ড্রিঙ্কস গ্রুপ ভারতে কোকা কোলা নিয়ে আসে, তখন তারাই ছিল প্রথম কোম্পানি যারা কোমল পানীয় তৈরি করে এবং বিতরণ করে। 1970-এর দশক পর্যন্ত তারাই একমাত্র কোম্পানি ছিল যারা এই কাজ করেছে, যখন পানীয় ব্যবসাটি ভারতীয় উদ্দেশ্যে জাতীয়করণ করা হয়েছিল। প্রায় 15 বছর ধরে ক্যাম্পা বেভারেজেস প্রাইভেট লিমিটেড এবং পিওর ড্রিঙ্কস গ্রুপ মূলত ভারতের পুরো কোমল পানীয় বাজার নিয়ন্ত্রণ করে। তারপর যখন বাইরে থেকে কোনো প্রতিযোগিতা ছিল না, তখন তারা ক্যাম্পা কোলা চালু করে। দ্য গ্রেট ইন্ডিয়ান টেস্ট ব্র্যান্ডের দেশপ্রেমিক ট্যাগলাইন হিসেবে কাজ করে। পরে এটি ক্যাম্পা অরেঞ্জ নামক কমলা স্বাদের একটি পানীয় প্রচার করে এবং এর বোতলগুলিতে ক্যাম্পা প্রতীক ছিল। 1977 সালে কোকা কোলা তাদের আন্তর্জাতিক অংশীদার ভারতীয় বাজার থেকে বেরিয়ে যেতে বাধ্য হলে ক্যাম্পা কোলার উত্থান শুরু হয়। ভারত বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন FER এর অধীনে কঠোর নিয়ম চালু করে, যার ফলে বিদেশি কোম্পানিগুলিকে ভারতীয় শেয়ার হোল্ডারদের কাছ থেকে তাদের ইকুইটি বিতরণ করতে হতো। কোকা কোলা তা প্রত্যাখ্যান করে এবং প্রতিক্রিয়ায় সর্দার মোহন সিং বিকল্প হিসেবে ক্যাম্পা কোলা চালু করে। কোকা কোলার শূন্য স্থানে এটি সমৃদ্ধ হয় এবং ক্যাম্পা অরেঞ্জ এবং অন্যান্য স্বাদযুক্ত পানীয়ের পাশাপাশি ভারত জুড়ে তা করে দেয়। দিল্লি এবং মুম্বাইতে বিশাল বোতলজাতকরণ সুবিধা সহ ক্যাম্পা অরেঞ্জ এবং রাশ ছিল 1980-র দশকে ভারতের দুটি সর্বাধিক জনপ্রিয় কমলা কোমল পানীয়। স্বাদের প্রোফাইলের কারণেই আলাদা হয়ে উঠেছিল। আমেরিকান প্রতিপক্ষের তুলনায় ক্যাম্পা কোলার স্বাদ কিছুটা মিষ্টি, ফলের মতো ছিল, যা ভারতীয় স্বাদের সাথে খাপ খায়। স্থানীয় বাজারের ব্যাপক প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে এই ফর্মুলেশনটি কাস্টমাইজ করা হয়েছিল, যা 1970-এর দশকে পণ্য উন্নয়নে সাধারণ ছিল না। এর ফলে ক্যাম্পা কোলা কেবল প্রতিযোগী ছিল না, বরং অনেক অঞ্চলেই পছন্দের কোলা হয়ে ওঠে। মজার বিষয় হলো, ক্যাম্পা কোলা তার সময়ের চেয়ে অনেক এগিয়ে আঞ্চলিক স্বাদ নিয়েও পরীক্ষা নিরীক্ষা করেছিল। ক্যাম্পা অরেঞ্জ এবং ক্যাম্পা লেবু কিছুটা স্মরণীয় হলেও ব্র্যান্ডটি ক্যাম্পা জিরা এবং স্থানীয় ফলভিত্তিক সোডার মতো অন্যান্য স্বাদও নির্বাচিত বাজারে পরীক্ষা করেছিল। এই পরীক্ষাগুলি যদিও জাতীয়ভাবে স্কেল করা হয়নি, ভারতের বিশাল এবং বৈচিত্র্যময়
স্বাদ পছন্দের কোম্পানির স্বীকৃতির প্রাথমিক লক্ষণ ছিল। এমন একটি পদ্ধতি যা বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলি কয়েক দশক পরেই সম্পূর্ণরূপে গ্রহণ করতে শুরু করেছিল। এর প্রাথমিক সাফল্যের আরেকটি রহস্য ছিল এর উদ্বোধনের আবেগ ঘন সময়। 1970-এর দশকের শেষের দিকে জরুরি অবস্থা পরবর্তী যুগে ভারত এক শক্তিশালী জাতীয়তাবাদী অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিল। জনসাধারণের মনোভাব স্বনির্ভরতা এবং স্বদেশী গর্বের দিকে ঝুঁকে পড়েছিল। ক্যাম্পা কোলা দ্য গ্রেট ইন্ডিয়ান স্বাদ স্লোগান নিয়ে বাজারে প্রবেশ করেছিল এবং প্রভাব ফেলতে সেলিব্রিটিদের অনুমোদনের প্রয়োজন ছিল না। বিদেশি অর্থনৈতিক প্রত্যাহারের মুখে এটি ভারতীয় উদ্ভাবন এবং অবাধ্যতার প্রতীক হিসেবে দাঁড়িয়েছিল। সেই সাংস্কৃতিক সাদৃশ্য ক্যাম্পা কোলাকে সোডার বাইরেও একটি আত্মা দিয়েছে। ক্যাম্পা কোলার গল্পের আরেকটি কম পরিচিত দিক হল প্রাথমিক ভারতীয় বিজ্ঞাপন গঠনে এর ভূমিকা। 1980-র দশকে ক্যাম্পা কোলা কিছু স্মরণীয় মুদ্রণ এবং টেলিভিশন প্রচারণা চালিয়েছিল, প্রায়শই রঙিন ভারতীয় কেন্দ্রিক থিম এবং উচ্ছ্বসিত জিঙ্গল ব্যবহার করে। এটি ছিল প্রথম ভারতীয় ব্র্যান্ডগুলির মধ্যে একটি যারা সেলিব্রিটিদের অনুমোদন বা চটকদার বৈশ্বিক নান্দনিকতার পরিবর্তে সম্পর্কযুক্ত বার্তার মাধ্যমে তৈরি ব্র্যান্ড আনুগত্যের শক্তিকে কাজে লাগায়। এই বিজ্ঞাপনগুলি যদিও তুলনামূলকভাবে কম বাজেটের, ক্যাম্পা কোলাকে ভারতীয় গ্রাহকদের সাথে বিশেষ করে ছোট শহর এবং দ্বিতীয় স্তরের শহরগুলিতে গভীর মানসিক সংযোগ গড়ে তুলতে সাহায্য করেছিল। তবে 1990-এর দশকের গোড়ার দিকে ভারত যখন তার অর্থনীতিকে উদারীকরণ করে তখন পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। এই নীতিগত পরিবর্তন বহুজাতিক কর্পোরেশনগুলিকে উন্মুক্তভাবে স্বাগত জানায়, যার ফলে পেপসিকোর মতো জায়ান্টরা পুনরায় প্রবেশ করতে পারে এবং 1993 সালে কোকা কোলা আবার ফিরে আসে। 2022 সালের অগস্টে মুকেশ আম্বানির নেতৃত্বে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পিওর ড্রিঙ্কস গ্রুপ থেকে আনুমানিক 22 কোটি টাকায় আইকনিক ভারতীয় পানীয় ব্র্যান্ড ক্যাম্পা কোলা অধিগ্রহণ করে। এই অধিগ্রহণ দ্রুত গতিতে ভোগ্যপণ্য এফএমসিজি খাতে রিলায়েন্সের সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত, যার লক্ষ্য ভারতীয় বাজারে কোকা কোলা এবং পেপসিকোর মতো প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী খেলোয়াড়দের চ্যালেঞ্জ করা। অধিগ্রহণের পর রিলায়েন্স রিটেলের এফএমসিজি শাখা রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড 2023 সালের মার্চ মাসে ক্যাম্পা কোলা পুনরায় চালু করে। প্রাথমিক পণ্য লাইন আপে ক্যাম্পা কোলা, ক্যাম্পা লেমন এবং ক্যাম্পা অরেঞ্জ অন্তর্ভুক্ত ছিল, যেগুলি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মতো নির্বাচিত বাজারে উপলব্ধ করা হয়েছিল দেশব্যাপী রোল আউটের পরিকল্পনা সহ। রিলায়েন্সের কৌশল ভারতীয় বাজারের বাইরেও বিস্তৃত ছিল। 2025 সালের ফেব্রুয়ারিতে আরসিপিএল সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্পা কোলা চালু করে, যা ব্র্যান্ডের প্রথম আন্তর্জাতিক অভিযান হিসেবে চিহ্নিত হয়। এই পদক্ষেপের লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাতে $1 বিলিয়ন কোমল পানীয়ের বাজারে প্রবেশ করা, যা ভারতীয় প্রবাসী সম্প্রদায় এবং স্থানীয় গ্রাহক উভয়কেই লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে পণ্য সরবরাহের মধ্যে ছিল ক্যাম্পা কোলা, ক্যাম্পা লেমন, ক্যাম্পা অরেঞ্জ এবং একটি চিনিমুক্ত রূপ কোলা জিরো, যা ব্র্যান্ডের স্বতন্ত্র লাল এবং বেগুনি নকশায় প্যাকেজ করা হয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের সাথে ক্যাম্পার বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। পানীয় শিল্পে তার অবস্থান আরও শক্তিশালী করার জন্য রিলায়েন্স 2023 সালের জানুয়ারিতে গুজরাট ভিত্তিক সোশিও হাজুরি বেভারেজেস প্রাইভেট লিমিটেডের 50% অংশীদারিত্ব অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের ফলে রিলায়েন্স সোশিও সহ আঞ্চলিক পানীয় ব্র্যান্ডগুলির একটি পোর্টফোলিওতে প্রবেশাধিকার লাভ করে এবং এর উৎপাদন ক্ষমতা প্রসারিত করে। এই কৌশলগত উদ্যোগগুলির মাধ্যমে রিলায়েন্স কেবল একটি নস্টালজিক ব্র্যান্ডকে পুনরুজ্জীবিত করেনি, বরং বিশ্বব্যাপী পানীয় বাজারে নিজেকে একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবেও স্থান দিয়েছে। ক্যাম্পা কোলার পুনরুত্থান রিলায়েন্সের বিশাল খুচরা নেটওয়ার্ক এবং গ্রাহক অন্তর্দৃষ্টিকে কাজে লাগিয়ে বৈচিত্র্যময় গ্রাহক ভিত্তির সাথে অনুরণিত পণ্য সরবরাহের প্রতিশ্রুতিকে আরও স্পষ্ট করে তোলে। 2024 অর্থ বছরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এফএমসিজি শাখা রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড আরসিপিএল মোট 3000 কোটি আয়ের রিপোর্ট করেছে। ফিনান্সিয়াল ইয়ার 23 সালে 3400 কোটি টাকার আয়ের রিপোর্ট করেছে, যেখানে কোলগেট প্যামোলিভ ইন্ডিয়া একই সময় 5226 কোটি অর্জন করেছে। ভবিষ্যতের দিকে তাকালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ফিনান্সিয়াল ইয়ার 25-এর জন্য একটি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে, যার লক্ষ্য হল তার প্রতিটি প্রধান এফএমসিজি ব্র্যান্ড ক্যাম্পা এবং ইন্ডিপেন্ডেন্স থেকে 1000 কোটি আয় করা। এই অনুমান ক্যাম্পা কোলার বৃদ্ধির গতিপথ এবং বৃহৎ
বৃহত্তর এফএমসিজি ল্যান্ডস্কেপের মধ্যে এর কৌশলগত গুরুত্বের উপর কোম্পানির আস্থাকে তুলে ধরে। এই সম্প্রসারণকে সমর্থন করার জন্য রিলায়েন্স আরসিপিএল এ 500 থেকে 700 কোটি মূলধন বিনিয়োগের পরিকল্পনা করেছে। এই তহবিলগুলি কোম্পানির মালিকানাধীন বোতলজাতকরণ কারখানা স্থাপন, বিতরণ এবং সরবরাহ শৃঙ্খল সম্পর্কিত পূর্ববর্তী চ্যালেঞ্জগুলি মোকাবেলা এবং ক্যাম্পা কোলার দেশব্যাপী উপস্থিতি নিশ্চিত করার জন্য বরাদ্দ করা হয়েছে। ক্যাম্পা কোলার যাত্রা পুনরুজ্জীবন, স্থিতিস্থাপকতা এবং পুনর্নবীকরণের এক আকর্ষণীয় আখ্যান। রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের সময় ভারতের শিল্প স্বনির্ভরতার প্রতীক হিসেবে পরিচিত ক্যাম্পা কোলা বিশ্বব্যাপী জায়ান্টদের ছায়া থেকে বেরিয়ে এসে নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা করে। 1970 এবং 1980-র দশকে এর প্রাথমিক সাফল্য কেবল বাজারের সুযোগের ফলাফল ছিল না, বরং ভারতীয় উদ্যোক্তা চেতনা, সাংস্কৃতিক সারিবদ্ধতা এবং ভোক্তাদের আনুগত্যের প্রমাণ ছিল। 1990-এর দশকের উদারীকরণের যুগে ব্র্যান্ডটি ম্লান হয়ে গেলেও এটি কখনো জনসাধারণের স্মৃতি থেকে সত্যিই মুছে যায়নি। পরিবর্তে এটি সেই সময়ের স্মৃতিকাতর প্রতিধ্বনি হিসাবে বেঁচেছিল যখন ভারত স্বাধীনভাবে স্বপ্ন দেখার সাহস করেছিল। উপসংহারে, ক্যাম্পা কোলা কেবল একটি কোমল পানীয়ের চেয়েও বেশি কিছু। এটি একটি সাংস্কৃতিক শিল্পকর্ম যা পুনর্জন্ম লাভ করে। এর বিবর্তন ভারতের নিজস্ব রূপান্তরকে প্রতিফলিত করে, সুরক্ষাবাদী নীতি থেকে একটি উদার অর্থনীতিতে, স্মৃতিকাতর স্মৃতি থেকে সাহসী আধুনিক বিপণনে।